দর্শক, বাংলা হরোস্কোপে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় তারেক রহমান সাহেবের আগামী 6 মাস কেমন যাবে। মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাকর্মী সকলেই আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে জেনে নিতে পারেন। আলোচনা শুরু করছি। দর্শক, 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবেন, অর্থাৎ রেক্টোগেট। তারেক রহমান সাহেবের জন্ম সংখ্যা 20শে নভেম্বর 1968 সাল। তিনি বৃশ্চিক রাশির লোক। মঙ্গল তার অধিপতি গ্রহ, জল চিহ্নিত রাশি। তারেক রহমান সাহেবের 2026 সাল ভালো বছর, রবির বছর। তিনি এবছর নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসছেন। বর্তমানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। জুলাই মাসের 27 তারিখের পর শনি বক্রী হচ্ছেন। কি ফলাফল পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা করব। তারেক রহমান সাহেব 2 সংখ্যার মানুষ। তিনি একটু আবেগপ্রবণ মানুষ। তিনি আবেগ দিয়েই চিন্তাভাবনা করেন। তারেক রহমান সাহেবের বড় সমস্যা হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন। অতিরিক্ত আবেগপ্রবণ, চন্দ্র দ্বারা প্রভাবিত। চন্দ্র আমাদের মনের কারক, আমরা জানি। তারেক রহমান সাহেব 6 মাস রাষ্ট্র পরিচালনা করছেন। এর মধ্যে তিনি মন্ত্রী পরিষদে রদবদল করছেন, নানা রকম লোকজনকে তার উপদেষ্টা করেছেন। আমি যতদূর জানি, যদি আমার ভুল না হয়ে থাকে, তার 15-16 জন উপদেষ্টা রয়েছেন। সম্প্রতি রাশেদ খানকে তিনি উপদেষ্টা করেছেন। এ নিয়ে অনেক কথাবার্তা ইউটিউবে এসেছে, আপনারা দেখেছেন। আমি আমার মূল আলোচনার শেষ দিকে রাশেদ খান সম্পর্কে কিছু ভিডিওতে আলোচনা হয়েছে, সেগুলি আপনাদেরকে দেখাবো। আমি নিজে মুখে কোনো বদনাম করতে চাই না। আপনারা বলবেন যে আপনি জ্যোতিষ, আপনি মানুষের চরিত্র নিয়ে কথা বলেন। তারেক রহমান সাহেবের বড় সমস্যা, অতিরিক্ত উপদেষ্টা হওয়ার কারণে তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না। তিনি যে সিদ্ধান্তটি নিতে চাচ্ছেন, অতিরিক্ত উপদেষ্টা থাকার কারণে এক একজন এক এক রকম কথা বলবেন। তিনি কনফিউজড হয়ে যাবেন বা দ্বিধান্বিত হবেন, এটা করা ঠিক হবে কি হবে না। অর্থাৎ তারেক রহমান সাহেবের উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বেশি হওয়ার কারণে তিনি লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন বেশি। তার 5ম ঘরে শনি রয়েছে। শনির কখনোই শুভ ফল দেয় না, বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ ফল দিয়ে থাকেন। যদিও আমরা বলে থাকি শনি কর্মদাতা, ন্যায়দাতা, দণ্ডদাতা, তারপরেও শনি যে ঘরে অবস্থান করেন বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ ফল প্রদান করে থাকেন। শনি বৃশ্চিক রাশির 3য় এবং 4র্থপতি। শনি তারেক রহমান সাহেবের 5ম ঘরে অবস্থান করার কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হবে। এখান থেকে আমরা
তার সন্তান, পরিবার, জনগণ, প্রেম, ভালোবাসা ইত্যাদি দেখে থাকি। এ সময় বৃহস্পতি উচ্চ অবস্থায় তার নবম ঘরে রয়েছেন। বৃহস্পতি একটি শুভ গ্রহ। নবম ঘর তারেক রহমান সাহেবের ভাগ্যস্থান। বৃহস্পতির দৃষ্টি সরাসরি শনির ওপর থাকার কারণে কিছুটা অশুভ প্রভাব মুক্ত থাকবেন। পঞ্চম ঘর থেকে শনি সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছেন। সপ্তম ঘর আমাদের রাজনীতির ঘর, মানুষের সঙ্গে যোগাযোগের ঘর, পরিবারও এই ঘর থেকে আমরা গণনা করে থাকি। সুতরাং কিছুটা অশুভ ফল পাব। তবে চতুর্থ ঘরে রাহুর অবস্থান তারেক রহমান সাহেবকে বিপদগ্রস্ত করবে। চতুর্থ ঘর থেকে আমরা দেশের রাজনীতি, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দল, বিরোধী দল এ সকল বিষয়ে গণনা করে থাকি। সুতরাং দেশের পরিস্থিতি, রাজনৈতিক দল, বিরোধী দল, তারেক রহমান সাহেবের নিজের ঘরের লোকজন, দপ্তরের লোকজন, সেখানেই রাহু বসে আছেন। রাহু একটি নেগেটিভ প্ল্যানেট। রাহু যে ঘরেই বসেন অশুভ ফল দিয়ে থাকেন। একটি প্রবাদ বাক্য আছে, বৃহস্পতির দৃষ্টি অমৃত, রাহুর দৃষ্টিতে গ্রাস। রাহু সব কিছুই গ্রাস করেন। তারেক রহমান সাহেবের আগামী 6 মাস রাজনৈতিক পরিস্থিতি ভালো হবে না। তার মন্ত্রণালয়, সচিবালয় বা তার বিএনপির নেতাকর্মী যেখানেই আমরা বলি না কেন, সর্বক্ষেত্রেই আমরা অশুভ ফল দেখতে পাব। তারেক রহমান সাহেব শত চেষ্টা করেও যে সকল শুভ কাজ করার চেষ্টা করবেন, ফলাফল খুব শুভ হবে না। এটি গ্রহগত কারণে, গ্রহগত উপস্থিতি কারণেই এমনটি হয়ে থাকে। তারেক রহমান সাহেবকে সতর্ক থাকার জন্য বলবো। এ সময় তার শারীরিক অবস্থার কিছু অবনতি হতে পারে, চিকিৎসার প্রয়োজন হবে। কোনো গাফিলতি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয় তার জন্য উত্তম হবে। তারেক রহমান সাহেব ইতিমধ্যেই অনেক তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। আমরা এর মধ্যে অনেক ঘটনা দেখেছি। মাত্র 6 মাস, যদিও সময় অত্যন্ত কম। সপ্তম ঘর একটি ইঙ্গিত দেয় প্রেম, ভালোবাসা, পরিবারের লোকজন। এ সময় তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। তিনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক আমরা সপ্তম ঘর থেকে দেখব। বিদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির সম্ভাবনা রয়েছে, অথবা তারেক রহমান সাহেব সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন। এ সময় তার কিছু মাথা গরম থাকবে, রাগ ও জিদ বাড়বে। ঠান্ডা মাথায় সব কিছু করা, সিদ্ধান্ত নেওয়া তার জন্য একটি কঠিন হবে। আমরা আগের ভিডিওগুলোতে তার গ্রহগত অবস্থান বলেছি। তার চতুর্থ ঘরে রাহু রয়েছেন, পঞ্চমে রয়েছেন শনি, নবম ঘরে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছেন। এটি শুভ ফল দেবেন। তারেক রহমান সাহেবের ভাগ্যস্থান। দশম ঘর অর্থাৎ কর্মস্থান, এখানে কেতুর সঙ্গে শুক্র অবস্থান করছেন। এটিও শুভ ফল দেবেন না। এবারে রাশেদ খানকে উপদেষ্টা করা নিয়ে ইউটিউবে বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তব্য হয়েছে। তার কিছু অংশ আমরা এখন শুনব। প্রধানমন্ত্রীর 13 নম্বর সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিএনপিতে যোগ দিয়েই
সংসদ সদস্য পদে মনোনয়ন পান। নির্বাচনে পরাজয়ের পর পেলেন প্রধানমন্ত্রীর সহকারীর পদ। এর আগে 12 জনকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহকারী হিসেবে নিয়োগ করেছেন। তারা সবাই অনির্বাচিত। 13 জন সহকারী ছাড়াও 10 জন উপদেষ্টাও আছে প্রধানমন্ত্রীর। এছাড়া প্রেস সচিব, একান্ত সচিব সহ বিভিন্ন সচিবিক পদেও চুক্তিভিত্তিক নিয়োগ আছে। প্রধানমন্ত্রীর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে তার অনেক মানুষের সহযোগিতা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি যাদের নিয়োগ করেছেন তারা সবাই অনির্বাচিত। অনেকে আবার সংসদ নির্বাচনে পরাজিত হলেও এমন অনেক দায়িত্ব পেয়েছেন যেগুলো আসলে জনপ্রতিনিধির কাজ। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা 15 আসনে পরাজিত প্রার্থী শফিকুল ইসলামকে। আবার ঢাকা 16 আসনে পরাজিত আমিনুল হককে দেওয়া হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঢাকা দক্ষিণেও প্রশাসক হিসেবে আছেন অনির্বাচিত আব্দুস সালাম। গাজীপুর সিটিতে আছেন আরেক অনির্বাচিত শওকত হোসেন সরকার। খুলনাতে দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল ইসলাম মঞ্জুকে। একইভাবে দেশের প্রতিটি জেলা পরিষদেও প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনোনয়ন বঞ্চিত বা পরাজিত নেতাদের। অনেকেই হয়তো আবার এসব পদে নির্বাচনও করবেন। বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিদের বসার সুযোগ নেই। সংবিধানের 59 অনুচ্ছেদে বলা হয়েছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। সংবিধানের কোথাও অনির্বাচিত প্রশাসক রাখার সুযোগ রাখা হয়নি। এ নিয়ে উচ্চ আদালতের রায়ও আছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি ইউনূস আমলে স্থানীয় সরকারগুলো ভেঙে দিয়ে সেখানে বছরের পর বছর অনির্বাচিত প্রশাসক বসানো হয়েছে। ভিডিওটি আপনারা দেখলেন। লক্ষ্য করেন, তারেক রহমান সাহেব ভালো চিন্তাভাবনা করেই এই সমস্ত লোকজনকে নিচ্ছেন, কিন্তু তারেক রহমান সাহেব হয়তো বুঝতে পারছেন না এই লোকগুলোই তার ক্ষতির কারণ হবে। এরা গোপনে তারেক রহমান সাহেবের ক্ষতি করার চেষ্টা করবেন। উপরে উপরে দেখা যাবে যে এরা খুব তারেক রহমান সাহেবের উপকার করার চেষ্টা করছেন, হিতৈষী ব্যক্তি, কিন্তু এদের আসল উদ্দেশ্য অন্য কিছু। বেশিরভাগ যাদেরকে তারেক রহমান সাহেব নিয়েছেন তারা গত নির্বাচনে জয়ী হতে পারেননি। এই কথাগুলি আপনারা ভিডিওতে শুনেছেন, আমি আর তার পুনরাবৃত্তি করব না। ভিডিও শেষ করার আগে তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আগের দিনের রাজা বাদশারা যেরকম জ্যোতিষের উপর নির্ভর করতেন, জ্যোতিষী পরামর্শ নিতেন, সম্রাট আকবরেরও একজন জ্যোতিষ ছিল। তারেক রহমান সাহেবকে একজন জ্যোতিষীর পরামর্শে থাকার জন্যে অনুরোধ করব। তারেক রহমান সাহেব নিশ্চয়ই জানেন ভারতের ঘরে ঘরে জ্যোতিষ বসে আছে। চলচ্চিত্র ব্যবসায়ী, বোম্বের বিশাল বিশাল ব্যবসায়ী, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা জড়িত, এরা সকলেই জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন এবং জ্যোতিষের পরামর্শে তারা জানতে পারেন কখন সময় ভালো, কখন সময় খারাপ। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।